আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2024 কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জীববিজ্ঞানের সাজেশন নিয়ে। ইনশাআল্লাহ আমাদের এই সাজেশন থেকে তোমাদের 99% প্রশ্ন কমন থাকবে। শুধুমাত্র যেই কাজটা করতে হবে, সাজেশনের পাশাপাশি তোমাদের যেইভাবে পড়তে বলবো সেইভাবে পড়বা, দেখবা ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের 99% প্রশ্ন কমন থাকবে। আমাদের জীববিজ্ঞানের যে জিনিসটা হয়, জীববিজ্ঞানের সমস্যাটা হলো জীববিজ্ঞানে প্রচুর পড়তে হয় এবং জীববিজ্ঞানে সৃজনশীল প্রশ্ন সাধারণত প্রত্যেকটা অধ্যায় থেকে কমন থাকে না। এই কারণে জীববিজ্ঞান যদি সাজেশন ফলো না করো তাহলে কিন্তু জীববিজ্ঞান থেকে ভালো মার্ক কখনোই তোমরা তুলতে পারবা না। এই কারণে আমাদের সাজেশনটা অবশ্যই ফলো করতে হবে। দেখো, প্রথমে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ আগে সেই বিষয়টা আলোচনা করব, তারপর তোমাদের বলে দেবো কে কোন অধ্যায় থেকে পড়বা। প্রথমে তোমরা বইটা খুলে নাও, বই খুলে এই টপিকসগুলো দাগিয়ে নাও, তারপর তোমাদের যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলের এই টপিক্সের যে সৃজনশীলগুলো আছে সেইগুলো জাস্ট প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে। আমরা প্রথম অধ্যায়টা বের করো। দেখো, তোমাদের যে বই আছে বই থেকে প্রথম অধ্যায়টা বের করো। প্রথম অধ্যায় আমাদের জীবন পাঠ, এইটা আমরা পড়বো। তারপর আমাদের জীবের শ্রেণীবিন্যাস, দ্বিপদী নামকরণ। এই দ্বিপদী, এইখানে আমাদের জাস্ট দ্বিপদী নামকরণটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং জীবের শ্রেণীবিন্যাসের ধারণা এইটা আমাদের খদাগের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর আমাদের জীবের পাঠ এইটা থেকে আমাদের কদাগ খদাগ অথবা আমাদের এমসিকিউতে আসতে পারে। আমাদের জাস্ট প্রথম অধ্যায় থেকে আমাদের এগুলো পড়লেই হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসি। দ্বিতীয় অধ্যায়টা আমাদের সৃজনশীলের জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম অধ্যায় দেখো, এখানে কিন্তু আমাদের জাস্ট প্রথম অধ্যায় থেকে কি হচ্ছিল, প্রথম অধ্যায় থেকে কিন্তু আমাদের খদাগের প্রশ্ন আর আমাদের ঘদাগে সৃজনশীলের জন্য জাস্ট দ্বিপদী নামকরণের এটা আমাদের ঘদাগে আসতে পারতো, কিন্তু দ্বিতীয় অধ্যায় এটা কিন্তু আমাদের সৃজনশীলের জন্য যত বেশি গুরুত্বপূর্ণ, কদাগের জন্য গুরুত্বপূর্ণ, আবার আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো এইখানে আমরা যে টপিকসগুলো পড়বো সেই টপিকসগুলো একটু দাগিয়ে নাও। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বা জীবকোষ, জীবকোষ ও টিস্যু, প্রাণী টিস্যু, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গের কাজসমূহ। এখান থেকে আমি একটু উপরের দিকে যাই। দেখো, উদ্ভিদ ও প্রাণী কোষের, এই যে মার্ক করে দিই। দেখো, বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গের কাজসমূহ এবং উদ্ভিদ টিস্যু। এখানে টিস্যু বানান ভুল আছে, একটা রস্যকার দেওয়া হয় না, তোমরা এখান থেকে একটু দেখে এটা বই থেকে দাগিয়ে নিও। প্রাণী, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের পড়তে হবে কি কি, জীবকোষ ও টিস্যু, প্রাণী টিস্যু, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহের কাজসমূহ এবং উদ্ভিদ টিস্যু সমূহ। এইখানে তোমাদের যে কাজটা করতে হবে, শুধু এই টপিকসগুলো পড়লে হবে না, এই টপিক্সের যে চিত্রগুলো আছে তোমাদের চিত্রগুলো আঁকা শিখতে হবে অবশ্যই। কারণ কি, দেখো, তোমার অন্য সব সাবজেক্টে তুমি জাস্ট যতটুকু অ্যান্সার চাইছে ততটুকু অ্যান্সার করে যে মার্ক পাবা, তুমি এইখানে জীববিজ্ঞানের ক্ষেত্রে যে জিনিসটা হবে, যতটুকু অ্যান্সার চাইছে ততটুকু অ্যান্সার করে যে মার্ক পাবা তার থেকে বেশি মার্ক পাবা যদি তুমি একটা চিত্র দিয়ে আসতে পারো। আমাদের চিত্র চাইলেও চিত্র দেওয়া লাগবে, না চাইলেও আমরা চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার চিত্র দিয়ে করে আসার। আশা করি এই বিষয়গুলো তোমরা সবাই জানো। তারপরও আবারও বলে দিলাম, এই যে টপিক্সগুলো বললাম এই টপিক্সগুলোর অর্থাৎ এই যে উদ্ভিদ এবং প্রাণী কোষের যে অঙ্গাণুসমূহ আছে অঙ্গাণুসমূহের চিত্র আঁকা অবশ্যই শিখে যাবা, কারণ সৃজনশীল প্রশ্ন আসলে এখান থেকে আগে চিত্র আঁকবা তারপরে ব্যাখ্যা দিবা। দেখবা এখান থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন আসুক বা 4 মার্কের প্রশ্ন আসুক, তোমরা দেখবা পুরো মার্কই পেয়ে যাবা ইনশাল্লাহ। দেখো, এবার আমরা তৃতীয় অধ্যায় নিয়ে যদি আলোচনা করি, দেখো তৃতীয় অধ্যায়ে আমার যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে একটু দেখে নাও। তৃতীয় অধ্যায়ে আমার কোষ বিভাজন এটা পড়তে হবে। মাইটোসিসের ধাপসমূহ, এখানে বানানটা আমার ভুল হয়ে গেছে, মাইটোসিসের ধাপসমূহ, যতগুলো ধাপ আছে মাইটোসিস কোষ বিভাজনের প্রত্যেকটা ধাপ আমাদের পড়তে হবে এবং বাধ্যতামূলক এখান থেকে চিত্র মাস্ট, তোমাদের মাস্ট চিত্র আঁকা শিখতে হবে। এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন অবশ্যই আসবে এবং চিত্র আঁকা কিন্তু অবশ্যই শিখতে হবে, তাই নাহলে কিন্তু পূর্ণাঙ্গ মার্ক পাবা না। তারপর দেখো, তারপরে আমরা পড়বো যে জীবের ধারাবাহিকতায় জীবের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান, এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপর একটু নিচে চলে এসে আমাদের এখান থেকে আরেকটা জিনিস আছে। তারপর দেখো আমাদের জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, এটা আমাদের পড়তে হবে। আমরা চলে আসি চতুর্থ অধ্যায়। তোমরা এই টপিকসগুলো অবশ্যই বই থেকে দাগিয়ে নিবা এবং তোমরা এই টপিকসগুলোর উপর যে সৃজনশীলগুলো তোমাদের আছে, গাইড বই বলো, টেস্ট পেপার বলো, সেখান থেকে একটু প্র্যাকটিস করবা। আর বলে রাখি, হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ আছে যেখানে তোমাদের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও তৈরি করা হয়, সাজেশন দেওয়া হয়, বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়, আপডেট তথ্য দেওয়া হয়। তাই তোমরা যদি গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকেও তোমরা জয়েন হইতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিতে হবে। ওকে, চলো আমরা আমাদের পরবর্তীতে চলে আসি। পরবর্তী সাজেশন আছে আমরা চতুর্থ অধ্যায়। দেখো, চতুর্থ অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ টপিকস আছে জীবনী শক্তি। তারপর দেখো, সবাত শাসনের ধারণা, সালোক সংশ্লেষণে ক্লোরোফিল ও আলোর ভূমিকা, সালোক সংশ্লেষণের উপরে জীবের নির্ভরশীলতার কারণ। এই প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের এটা দেখতে হবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর তারপরে হচ্ছে শর্করা প্রস্তুতি। ওকে, এই চতুর্থ অধ্যায় থেকে আমাদের এই টপিকসগুলো ভালো করে একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকে হয়ে যাবে। তারপরে চলে আসি আমরা পঞ্চম অধ্যায়। আমরা পঞ্চম অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো পড়বো, দেখো পঞ্চম অধ্যায় থেকে আমরা পড়বো খাদ্য, খাদ্য পুষ্টি ও পরিপাক। ঠিক আছে, এটা পড়বা। বিএমআই এমআরআই নির্ণয় করা শিখবা, অবশ্যই এটা তোমাদের শিখতেই হবে। ঠিক আছে, আর এইখানে প্রথম টপিকসটা আমাদের সাধারণত এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপর দেখো খাদ্য পরিপাকে উৎসেচকের ভূমিকা সমূহ, এটা আমাদের অবশ্যই পড়তে হবে, এটা থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, ওকে। তারপর দেখো আমাদের পৌষ্টিক
তন্ত্রের প্রধান অঙ্গ এবং সহকারী অঙ্গের গঠন ও কাজ চিত্রসহ অবশ্যই আঁকা শিখবা, ঠিক আছে? চিত্রসহ পড়বা, এটা চিত্রসহ পড়বা এবং এই সমস্ত বিষয়ের উপর যে সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। তারপর দেখো অন্ত্রের বিভিন্ন সমস্যাজনিত রোগ এবং রোগ প্রতিরোধ এবং প্রক্রিয়া। দেখো শুধুমাত্র এই অধ্যায় না, প্রত্যেকটা অধ্যায় তোমাদের এই জীববিজ্ঞানে যতগুলো রোগ আছে প্রত্যেকটা অধ্যায়ে রোগ নিয়ে আলোচনা, আর প্রত্যেকটা অধ্যায়ে রোগ নিয়ে ভালো করে পড়তে হবে। এবং বলে রাখি এই যে সাজেশন, এই সাজেশনটা কিন্তু সকল বোর্ডের জন্য। শুধুমাত্র যে জিনিসটা খেয়াল করবা যে এইখানে আমি যে টপিকসগুলোর কথা বলছি সেই টপিকস থেকে যদি বিগত বছরে অর্থাৎ লাস্ট যে বছর পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন এসে থাকে তাহলে জাস্ট সেই টপিকসটা তোমরা স্কিপ করবা, সেই টপিকস থেকে তোমাদের পড়তে হবে না, ঠিক আছে? ওকে, তারপর দেখো আমাদের এই পঞ্চম অধ্যায়ে আরেকটা টপিকস বাদ আছে আমাদের পুষ্টি উপাদানের শক্তির পরিমাণ ও ক্যালোরি। এই যে দেখো এখানে দেখো পুষ্টির উৎপাদনের শক্তির পরিমাণ, ক্যালোরি এবং জুলের এদের রূপান্তর, ঠিক আছে? এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কটা আমাদের শিখতে হবে। তারপর আমরা 6 নম্বর অধ্যায়ে চলে আসবো, জীবের পরিবহন। এই পরিবহন সম্পর্কে আমাদের কদাগে প্রশ্ন আসবে, জীবের পরিবহন, এইটা আমাদের এই টপিকটা ভালো করে পড়বা। তারপর দেখো হৃৎপিণ্ডের কাজ আছে আমাদের। এই জীবের পরিবহন আমাদের দেখো আমরা যে জাইলেম ফ্লোয়েম যেগুলো আছে সেগুলো আমাদের একটু আঁকা শিখবা এবং এইগুলো থেকে একটু ভালো করে পড়বা। সৃজনশীল প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে থাকে। তারপর হৃৎপিণ্ডের গঠন এবং কাজ অবশ্যই চিত্রসহ আঁকা শিখতে হবে। তারপর দেখো আমাদের উদ্ভিদ ও পানি, দেখো উদ্ভিদ ও খনিজ পদার্থ শোষণ প্রক্রিয়া, রক্ত উৎপাদনের কাজ। তারপর দেখো প্রসাধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, এটা অবশ্যই খদাগের জন্য লাগবেই। এটা 100% শিওর থাকো তোমাদের, এটা তোমাদের খদাগের প্রশ্নই আসবে, ঠিক আছে? ওকে, তারপর দেখো 8ম অধ্যায় আমাদের পর্ব আমরা রেচন প্রক্রিয়া কি, মানব বৃক্কে ও নেফ্রনের চিত্র অঙ্কন করা। দেখো একটা জিনিস মনে রাখবা, যদি গত বছর পরীক্ষায় তোমাদের নেফ্রন না এসে থাকে, যদি গত বছরের পরীক্ষায় নেফ্রন না এসে থাকে তাহলে এবছরের তোমাদের নেফ্রন থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, ঠিক আছে? কারণ নেফ্রন হচ্ছে এরকম একটা জিনিস, সবসময় মনে রাখবো নেফ্রন এরকম একটা জিনিস, তোমাদের যতবার পরীক্ষা হবে ততবারই নেফ্রন থেকে প্রশ্ন আসবে যদি বিগত বছর মানে লাস্ট বছরের প্রশ্ন না হয়ে থাকে, ঠিক আছে? এবং নেফ্রনের অবশ্যই চিত্র আঁকা শিখতে হবে, নেফ্রনের চিত্র সহ কিন্তু আঁকতে বলবে তোমার নেফ্রনের কাজ, এই কারণে নেফ্রনের চিত্র অবশ্যই আঁকতে হবে। আর বায়োলজিতে প্রত্যেকটা টপিক্সেরই চেষ্টা করবা চিত্র আঁকা। তারপর দেখো ডায়ালাইসিস প্রক্রিয়া চিত্র বর্ণনা সহ সবকিছু পড়বা। তারপর দেখো বৃক্ক প্রতিস্থাপন এবং মরণোত্তর বৃক্কদানের যে ধারণা এটা পড়বা, এটা ঘদাগের প্রশ্ন আমার আসতে পারে। বৃক্কের গঠন এবং কাজ, নেফ্রনের গঠন এবং কাজ, এই প্রত্যেকটা আমাদের চিত্র সহ অবশ্যই করতে হবে। তারপর দেখো 9ম নম্বর অধ্যায় যদি আমরা চলে আসি, 9ম নম্বর অধ্যায় আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপর এখান থেকে আমরা পড়ি আমরা দৃঢ়তার আমরা যে টপিকসগুলো পড়বো, দেখবো আমরা পড়বো দৃঢ়তা পড়বো। তারপরে আমরা পড়বো বিভিন্ন প্রকার অস্থি এবং অস্থি সন্ধির কাজ, এটা আমাদের খদাগ আবার ঘদাগেও কিন্তু আমাদের আসতে পারে। তারপর দেখো পেশির প্রক্রিয়া, ঠিক আছে? আমাদের 9ম অধ্যায় থেকে জাস্ট আমরা এই 3টা টপিকস পড়বো, না পড়লেও সমস্যা নেই, যদি আমরা চাই এই 3টা অধ্যায় আমরা পড়তে পারি। আমি একটু পরে বলে দেবো কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমরা চলে আসি আর একটু নিচে চলে আসি, আমাদের দেখো আমাদের 10ম অধ্যায় থেকে আমরা কোন টপিকসগুলো পড়বো সেই বিষয়টা একটু মার্ক করে দিই তোমাদের। দেখো 10ম অধ্যায়ে আমাদের আসলে সমন্বয়টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সমন্বয় থেকে আমাদের সমন্বয়টা পড়বা। তারপর দেখো স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ সমূহের কাজ, এটা আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে আসে, ঠিক আছে? সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চিত্র সহ অবশ্যই পড়তে হবে। আবারও বলি, বারবার বলি, জীববিজ্ঞানে ভালো মার্ক পাইতে হলে তোমাদের চিত্র আঁকা অবশ্যই বাধ্যতামূলক চিত্র আঁকা শিখতে হবে। ওকে, তারপর দেখো আমাদের নিউরনের গঠন এবং কাজ এটা পড়বা। তারপর দেখো প্রতিবর্তী প্রক্রিয়া চিত্র সহ আমাদের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা পড়বা, ঠিক আছে? এবং মস্তিষ্কের দেখবা, মস্তিষ্কের চিত্রের সাথে তোমাদের একটা হাত বা পায়ের একটা ছবি দিয়ে আছে, এই ছবিওয়ালা যেটা আছে সেটা অবশ্যই পড়তে হবে কিন্তু, কারণ ওইখান থেকেই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বোর্ডগুলোতে ওইখান থেকে প্রশ্ন হবে যদি গত বছর প্রশ্ন না এসে থাকে। ওকে, আমরা চলে আসি একাদশ অধ্যায় পড়বা জীবের প্রজনন, সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন। তারপর পর্বা হচ্ছে কোনটা পড়বা, এই যে দেখো প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ, মানব ভ্রূণের বিকাশ, এটা হচ্ছে আমরা একাদশ অধ্যায় এই টপিকসগুলো থেকে আমরা পড়বো। এই টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন হবে, বিশেষ করে ফুলের যেটা আছে ফুলেরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি বিগত বছরে প্রশ্ন না হয় এখানে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা পড়বো দ্বাদশ অধ্যায়। এই যে আমাদের দ্বাদশ অধ্যায় এখান থেকে শুরু, এই যে দ্বাদশ অধ্যায়, এখান থেকে আমাদের দ্বাদশ অধ্যায় থেকে পড়বো আমরা জীবের বংশগতি এবং বিবর্তন। বিবর্তন খুবই মজার একটা টপিকস, আমার খুবই পছন্দের একটা বিষয় ছিল জীবের বিবর্তন। যাই হোক, জীবের বিবর্তন থেকে ভালো করে পড়তে হবে। জীবের বিবর্তনে তোমরা পড়বা বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদানসমূহ, তারপরে লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা, তারপর দেখো চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরা, এটা তোমরা পড়তে হবে। ওকে, তারপর দেখো চলে আসি ডিএনএ প্রতিরূপ, তারপর ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা। ওকে, আমাদের এই টপিকসগুলো পড়লে আমাদের 12 নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা পর্ব 13 অধ্যায়, অর্থাৎ জীবের পরিবেশ, বাস্তুতন্ত্রের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক, তারপর দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ও পুষ্টি উৎপাদনের সম্পর্ক,
খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট, একটা প্রশ্ন এখান থেকে থাকবেই থাকবে, এখান থেকে একটা প্রশ্ন মতো থাকবেই থাকবে। এখানে তোমরা এইটা পড়বা, বিভিন্ন বাস্তুতন্ত্রের যে চিত্রসমূহ আছে, পুকুরের বাস্তুতন্ত্র, তারপরে বনজ বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্র, তারপরে মরুজ বাস্তুতন্ত্র, ঠিক আছে, এই বাস্তুতন্ত্রগুলো তোমাদের অবশ্যই চিত্র সহ পড়তে হবে এবং খাদ্য শৃঙ্খলের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো তোমাদের আঁকা শিখতে হবে। ওকে, চতুর্থ 10 অধ্যায় চলে আসে আমাদের লাস্ট যে অধ্যায়টা, এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না, আবার গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। ওকে, দেখো এখানে আমরা যে টপিকসগুলো পড়বো, এখান থেকে আমরা পড়বো জীববিজ্ঞানের জীব প্রযুক্তি পড়বো, টিস্যু কালচার পড়বো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্য পড়বো এবং পড়বো শস্য উন্নয়নে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। এবং সর্বশেষ তোমাদের জন্য যে বোনাস টিপসটা থাকবে সেটা হলো, দেখো আমাদের এইখানে তোমাদের প্রশ্নের কিছু প্যাটার্ন থাকে। সাধারণত আমাদের একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন জীববিজ্ঞানে আমাদের খুবই কমই আসে, তার ভিতরে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার অধ্যায় মিলে একটা সৃজনশীল প্রশ্ন করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা করতে হবে, এটা পড়তে হবে। তারপরে দেখো আমাদের 12, 13, 14 এই দুইটা মিলে তোমাদের সাধারণ, তিনটা মিলে সাধারণ তোমার দুইটা প্রশ্ন করে, তো এইটা পড়লে কিন্তু আমাদের 3টা প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে চলে আসবে। যদি আমরা এই 5টা অধ্যায় পড়ি তাহলে আমাদের 3টা প্রশ্ন এখান থেকে কমন থাকবে। আমরা সবাই জানি যে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে কয়টা, 8টা, আমাদের এখান থেকে অ্যান্সার করতে হয় কয়টার, 5টা অ্যান্সার করতে হয়। তো তোমরা যদি এই 5টা অধ্যায় পড়ো তাহলে এখান থেকে তোমাদের 3টা সৃজনশীল প্রশ্ন চলে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাস নিয়ে সমস্যা থাকবে না, পাশের হিসাব কিন্তু এখান থেকে তোমাদের মিটে যাবে। এবং এইখানে দেখো মাঝখানে যে অধ্যায়গুলো আছে, এই যে মাঝখানে যে অধ্যায়গুলো আছে এইখানে দেখো 4, 5, 6, 7, 8 এবং 14 এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে এই অধ্যায়গুলো থেকে একটা টপিক নিয়ে সাধারণত বিগত বছরগুলোতে প্রশ্ন করতে দেখা গেছে। তবে আবারও বলে রাখি, জীববিজ্ঞানে একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন, এইটা কল্পনা করা হচ্ছে প্রায় অসম্ভব রকমের একটা জিনিস। আমাদের মিক্স প্রশ্ন আসে থাকে জীববিজ্ঞানে সাধারণত, এই কারণে আমি তোমাদের টপিক্স ভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করছি। এই টপিক্সগুলো অবশ্যই ভালো করে পড়বা, আগে বই থেকে পড়বা, তারপর তোমাদের যে গাইড বইতে এই টপিকগুলো আছে সেখান থেকে প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের ভালো একটা প্রশ্ন কমন থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দিতে হবে।